হ্যালো আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব সম আয়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট। এই টপিকটা বেশ কয়েকটা অধ্যায়ে কাজে লাগে। তো চলো শুরু করি। সাথে আছে আমি মোহাম্মদ মেহেদি হাসান রূপন। নোট খাতা কলমের উপরে টাইটেল লাগো কমন আয়ন ইফেক্ট। আর তোমাদের রসায়নের যে কোনো অধ্যায়ে যে কোনো টপিকের ভিডিও পেতে টপিকের নাম লিখে রূপন কেমিস্ট্রি সার্চ করলেই পেয়ে যাওয়া। কমন আয়ন ইফেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সম আয়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট। তো এই টপিকটা শুরু করার আগে তোমাদের একটা বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে যে ইলেকট্রোলাইট বলতে তোমার লবণ জাতীয় জিনিস বা অ্যাসিড জাতীয় জিনিস। ইলেকট্রোলাইট বলতে মনে করো একটু বেসিক থেকে ধারণা দেয়, এরকম মনে করো একটা পাত্র আছে, পাত্রের মধ্যে মনে করো পানি আছে, পানির মধ্যে মনে করো একটা ট্যাবলেট আর কি বড়ি যেটাকে বলা হয়, ট্যাবলেটটা যদি আমি ফেলে দেই তো এটা কি আস্তে 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 খুব মানে গুলে যাবে, আস্তে 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 গুলে যাবে, একসময় কি পুরোটাই গুলে যাবে। তো এই যে জিনিসটা গুলে যায় আর কি, যে জিনিসটা গুলে যায় সেটাকে বলা ইলেকট্রোলাইট। তো এই ট্যাবলেটটা তোমার মনে করো ক্যালসিয়ামের হতে পারে বা কপারের হতে পারে, বিভিন্ন কেমিক্যালের হতে পারে। যে ট্যাবলেটটা খুব দ্রুত গলে যাবে, দ্রুত গলে যায় সেটাকে বলবো আমরা স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট। যদি ট্যাবলেটটা আস্তে 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 গুলে যায়, আছে না ওইরকম ট্যাবলেট আছে না, আস্তে 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 গুলে যায়। তো যদি আস্তে আস্তে গুলে যায় বা ধীরে ধীরে হয়, ধীরে ধীরে এটাকে বলবো আমরা উইক ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইট। তো ইলেকট্রোলাইট বলতে কি? ইলেকট্রোলাইট বলতে যেটা দ্রবীভূত হয় আর কি, যেটা একদম সম্পূর্ণভাবে ভেঙে যাবে ওটাকে বা দ্রুত ভেঙে যাবে সেটাকে বলবো স্ট্রং। যেটা আস্তে 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 অল্প পরিমাণ ভাঙবে, পুরো ট্যাবলেটটা মনে করে 5%, সর্বোচ্চ 5% ভাঙবে, সেটাকে বলবো আমরা উইক ইলেকট্রোলাইট। যাই হোক, স্ট্রং এবং উইক। এইরকম একটা উদাহরণ দেওয়ার পর আর বাদ বাকিগুলো আমি একটু বুঝাই দেবো পরে। যে দেখো এখানে মনে করা আছে HCN, এটা একটা দুর্বল ইলেকট্রোলাইট বা দুর্বল অ্যাসিড। এটা কিন্তু একটা অ্যাসিড, এইচ যেহেতু আছে এটা একটা অ্যাসিড, দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড আস্তে আস্তে ভাঙবে। এটা মনে করে এই পাশে আরেকটা আছে KCN, এটা কিন্তু স্ট্রং মানে কি খুব দ্রুত ভেঙে যাবে। একটু দেখাই, এটা দ্রুত ভেঙে যাবে, দ্রুত ভেঙে গিয়ে কী হবে K প্লাস আর CN মাইনাস, CN মানে আরেকটা মূলক, CN মাইনাস সায়ানাইড মূল, K প্লাস CN মাইনাস। তো এইরকম পাত্র আছে, এরকম দ্রবণ আছে বা জলীয় দ্রবণ আছে। এখানে যদি আমি KCN রাখি এটা ভেঙে যায় K প্লাস CN মাইনাস। একদম মনে করো এটা একটা ট্যাবলেট, এটা একটা মনে করো ট্যাবলেট, একদম সম্পূর্ণটা ভেঙে যাবে। হ্যাঁ, এটা সম্পূর্ণভাবে এরকম ভেঙে 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 গিয়ে একদম গুলে যাবে দ্রুত। তো এই কারণে এটাকে কী বলবো আমরা স্ট্রং। একবারে ভেঙে গেছে, এই কারণে এই যে এক পাশে তীর নদী দেখাইছে এটা একদম ভেঙে গেছে। আর এইটা আস্তে 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 ভাঙতেছে, আস্তে আস্তে ভাঙে কী হবে H প্লাস CN মাইনাস। দেখো এই যে H প্লাস CN মাইনাস। দুর্বলরা হয় কি আস্তে আস্তে ভাঙে এটা উৎপন্ন করে, এরা আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার এটা তৈরি করে। দুর্বলদের ক্ষেত্রে উভমুখী বিক্রিয়া হয় সব সময়। এটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। দুর্বল, এটা হচ্ছে দুর্বল, এটা হচ্ছে সবল। কোনটা দুর্বল কোনটা সবল একটু পরে আমি লিখে দেবো, কোনটা দুর্বল কোনটা সবল। এখানে আলাদাভাবে বোঝার কোনো টেকনিক নেই, কিছু যৌগের নাম লিখে দেবো, ওগুলো একটু মুখস্থ করে নিতে হবে। যাই হোক, এটা কি উইক ইলেকট্রোলাইট হয় কি এটা থেকে ভেঙে এটা হয়, এগুলো হয় আয়ন হয়, আয়ন আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে এটা হয়, উভমুখী বিক্রিয়া ঘটে। আর স্ট্রংয়ের ক্ষেত্রে হয় কি একদম ভেঙে গিয়ে পুরোপুরি আয়নিত হয়ে যায়, এটা কখনো ব্যাক করে না, এই কারণে একমুখী দৃষ্টান্ত দিয়ে বুঝেছি। তো এই দুটা যদি একটা পাত্রে মনে করে রাখলাম, এটা একটা মিক্সার তৈরি করলাম, একটা পাত্রের মধ্যে এই দুটা সলিউশন রাখলাম, একটা HCN রাখছি একটা KCN রাখছি, একটা পাত্রের মধ্যে রাখছি। এখন এখানে কি ঘটবে, এখন দেখো এই দুটা পুরোটাই দ্রবণ মানে একটা পাত্রের মধ্যে পুরোটাই এরকম প্লাস মাইনাস উৎপন্ন করবে। তো এই দুটোর মধ্যে কি কমন, এই দুটোর মধ্যে দেখো কোন আয়নটা কমন, দেখো এই যে মাইনাস, এখানে CN মাইনাস এখানেও CN মাইনাস, এই যে আয়নটা কমন, এইটাকে বলবো আমরা কমন আয়ন। দেখো
এটার মধ্যে সিএন মাইনাস আছে, এটার মধ্যে সিএন মাইনাস আছে, মানে সিএন মাইনাস আয়নটা কমন, এই কারণে এটাকে বলা হয় সম আয়ন বা কমন আয়ন। কমন আয়ন। তো এই যে কমন আয়নের ফলে কি ঘটবে, কি ঘটবে, তো দেখো কমন আয়নের মধ্যে কী ঘটবে, এই সিএন মাইনাসটা এটার সাথে চলা শুরু করবে, মানে এটার সাথে যোগ দেবে, বলে আমিও সিএন মাইনাস আছে, তুমিও সিএন মাইনাস আছে, চলো আমরা একসাথে হই, এরা একসাথে ঘোরাফেরা শুরু করবে এই দ্রবণের মধ্যে, ঠিক আছে। তো সিএন মাইনাস আবার করবে, তো সিএন মাইনাস এখানে ঘনমাত্রা বেশি হয়ে গেল, আগে যতটুকু ছিল তার চেয়ে আবার বন্ধু পাইলে সঙ্গ বেশি পাইলো, তার মানে কি এখানে ঘনত্বটা কী হয়ে গেল, ঘনমাত্রাটা কী হয়ে গেল, ঘনমাত্রা বেশি হয়ে গেল, সিএন মাইনাসের ঘনমাত্রা বেশি হয়ে গেল, কারণ কি কমন আয়ন হওয়ার কারণে, আগে সিএন ছিল আবার সিএন, তো ঘন হয়ে গেল না, বেশি হয়ে গেল মানে ঘন হয়ে গেল। তো ঘনমাত্রা বেশি হলে আমরা কি জানি, ঘনমাত্রা বেশি হলে যেদিকে বেশি ঘন হয় ব্যালেন্স করার জন্য ওইটা অপর দিকে চলে যায়, লা শাতিলিয়ারের নীতি অনুযায়ী। তো এই পাশে যেহেতু ঘনমাত্রা বেশি হয়েছে এটার, তার মানে বিক্রিয়ার হার এই দিক থেকে এই দিকে যাবে, ঘনমাত্রা বেশি হলে কি ব্যালেন্স করার জন্য এই দিকে যাবে, লা শাতিলিয়ারের নীতি অনুযায়ী, লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী, লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী কী হবে, ঘনমাত্রা বেশি হওয়ার কারণে বিক্রিয়াটা এই দিকে ছড়ে আসবে, এই দিকে। তো কী হবে, বিক্রিয়াটা এই দিকে, মানে এইদিকে মুভ করবে, এইদিকে মুভ করবে, এইদিকে মুভ করতে মানে করবে, কারণ এই দেখো এরা ভেঙে এদিকে যায়, এরা আবার এদিকে যায়, মানে এদিকে যেতে পারবে, সিএন মাইনাসটা এদিকে যাবে। সিএন মাইনাসটা তো শুধু এদিকে যাবে না, সিএন মাইনাস করে কি, সিএন মাইনাস অর্থাৎ সায়ানাইড মাইনাসটা, এই সায়ানাইড মাইনাসগুলো এই যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তে পাশে যায়, সিএন মাইনাস সায়ানাইড মাইনাসটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এদিকে যাবে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এদিকে যাবে, এইটা আর এটা বিক্রিয়া করে এদিকে সরে আসবে। ওকে, এক পর্যায়ে দেখা যাবে কি, তো এক পর্যায়ে দেখা যাবে কি এই যে এইচ প্লাসের যে ঘনমাত্রা ছিল, এইচ প্লাসের যে ঘনমাত্রা ছিল এই দিকে যাওয়ার কারণে এর ঘনমাত্রা কী হয়ে যাবে, ঘনমাত্রা কমা শুরু করবে, ঘনমাত্রা কমে যাবে, এইচ প্লাসের ঘনমাত্রা কী যাবে, কমে যাবে। কারণ কি, আগে সিএন মাইনাস ছিল, আবার আলাদাভাবে সিএন মাইনাস যুক্ত হয়েছে, তো ওই যে সিএন মাইনাসভাবে এই পাশে পার হইতে আছে, তো হাইড্রোজেনের তো কোনো কমন আয়ন নাই, হাইড্রোজেনকে তো আলাদাভাবে কেউ যোগদান করতেছে না, তার মানে হাইড্রোজেনের ঘনমাত্রাটা আস্তে আস্তে কী হয়ে যাবে, কমে যাবে, হাইড্রোজেনের ঘনমাত্রা আস্তে আস্তে কমে যাবে। তো এটাই মূলত কমন আয়নের কারণে এই যে এইচ প্লাসের উপরে যে একটা প্রভাব পড়লো, এটাকে বলা হয় কমন আয়ন প্রভাব বা সম আয়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট। এটাই মূলত কমন আয়ন ইফেক্ট। এই কমন আয়নটার কারণে বিক্রিয়ার হারটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এই কারণে এইটার ঘনমাত্রা কমে যাচ্ছে, এটাই মূলত কমন আয়ন ইফেক্ট, কমন আয়ন ইফেক্ট। আমি কিছু এইরকম লিখে দেবো, কোনটা স্ট্রং কোনটা উইক, কিছু লিখে দেবো, একটু নোট খাতে তুলে নাও, কোনটা স্ট্রং কোনটা উইক। লেখো স্ট্রং, স্ট্রংদের ক্ষেত্রে HCl, এটা কিন্তু স্ট্রং, একমুখীভাবে বিক্রি হবে, HCl, তারপর HNO3 নাইট্রিক অ্যাসিড, তারপর H2SO4, সালফিউরিক অ্যাসিড, এরা মূলত অ্যাসিড। অ্যাসিডগুলোর মধ্যে এই কয়েকটা আছে স্ট্রং অ্যাসিড, মানে এরা একবারে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যায়। আর ক্ষারের মধ্যে আছে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে বেস, অর্থাৎ ক্ষারের মধ্যে এই কয়েকটা স্ট্রং বা শক্তিশালী। আর NaCl, NH4Cl এবং KNO3, এরা হচ্ছে সল্ট, লবণের মধ্যে এইগুলো হচ্ছে শক্তিশালী, একটু মনে রাখতে হবে, শক্তিশালী কারা কারা একটু মনে রাখতে হবে, লবণের মধ্যে এরা হচ্ছে কি শক্তিশালী। এবার উইকের ক্ষেত্রে দেখো, উইক ইলেকট্রোলাইট, মানে আস্তে আস্তে বিয়োজিত হবে, উইক ইলেকট্রোলাইট আস্তে আস্তে ভেঙে যায়, সর্বোচ্চ 5% পর্যন্ত ভাঙতে পারে, সর্বোচ্চ 5% পর্যন্ত ভাঙতে পারে, যেটা আমরা আস্তে আস্তে পড়বো। দেখো CH3CH, সবার পরিচিত একটা যৌগ, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, HCN হাইড্রোজেন সায়ানাইড, HF হাইড্রোজেন ক্লোরাইড, H2S, এগুলো অ্যাসিডের মধ্যে উইক, এগুলোকে বলবো আমরা দুর্বল অ্যাসিড বা উইক অ্যাসিড।
ওকে, আর একটা আছে ক্ষারের মধ্যে যদি NH4OH, ক্ষারের মধ্যে এটা আছে কি দুর্বল। এগুলো একটু মনে রাখতে হবে কোনটা শক্তিশালী কোনটা দুর্বল, এগুলো এক্সপেরিমেন্টালি যেটা পরীক্ষাগারে টেস্ট করে দেখা হয়েছে যে এটা পানিতে দেওয়ার পর যেটা দ্রুত ভেঙে যায় সম্পূর্ণভাবে ভেঙে যায় সেটাকে বলা শক্তিশালী, যেটা আস্তে আস্তে ভাঙে সেটাকে বলা হয় দুর্বল। আরেকটা উদাহরণ দেখি। H2S আর HCl, কোনটা দুর্বল কোনটা সবল? দেখো এটা HCl শক্তিশালী অ্যাসিড, তো এটা একদম ভেঙে যাবে। এখানে কী লেখা যায় H+Cl-। আর H2S এরা কি, এরা তো দুর্বল। দুর্বল মানে কি প্রথমবারে ভেঙে যাবে তারপর আবার ব্যাক করবে, তার মানে কি 2H+। এটা কীভাবে ভাঙে একটু ভাঙা নিয়ে আমরা শিখে দেই। দুইটা হাইড্রোজেন আছে মানে এইভাবে দুইটা হাইড্রোজেন লিখবো, একটা সালফার আছে জন্য একটা সালফার লিখবো, এবার প্লাস দেবো, কে কয়টা করে আছে এটা ভাবে লিখতে হবে প্রথমে। তারপর প্লাস মাইনাসের ব্যাপারটা, উপরে প্লাস মাইনাসের ব্যাপারটা এই দেখো, এখানে 2 আছে জন্য সালফারের উপর টি দেবো, এখানে কিছু নেই মানে 1 আছে মানে এটার উপর 1 দেবো, সামনেরটা প্লাস পরেরটা মাইনাস। তার মানে হাইড্রোজেনের উপর কি, হাইড্রোজেনের উপর একটা প্লাস, হাইড্রোজেনের উপর একটা প্লাস, সালফেটের উপর দুইটা মাইনাস, দুইটা মাইনাস। ওকে, দেখো এটা কি স্ট্রং, এটা উইক। একটা স্ট্রং এবং একটা উইক ইলেকট্রোলাইট একসাথে করার পর এখানে একটা যদি মিশ্রণ একটা পাত্রের মধ্যে যদি তুমি ভাবো যে একটা পাত্রের মধ্যে মিক্সার নিছি, তো এদের মধ্যে কোন আয়নটা মানে কমন, কোন আয়নটা কমন? তো দেখো কোন আয়নটা কমন, এই যে H+-এর এটা কমন, কমন। তো এটা হচ্ছে কমন আয়ন, কমন আয়ন। তো এই কমন আয়নের ফলে কী ইফেক্টটা ঘটবে, তো এই যে এখানে H+-এর ঘনমাত্রা বেশি হবে, তো H+-এর ঘনমাত্রা বেশি হলে বিক্রিয়ার হার এই দিকে যাবে, এদিকে ঘনমাত্রা মানে এদিকে বেশির জন্য ব্যালেন্স করার জন্য এই দিকে সরে যাবে, একা একাতে সরে যাবে না, এইটাকে নিয়ে সরে যাবে, এটার সাথে এটা বিক্রিয়া করে এটা উৎপন্ন করবে। তো এইটা আর এটা বিক্রিয়া করে এদিকে যাবে, তার মানে এক পর্যায়ে কি এটার ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন কমে যাবে, কনসেন্ট্রেশন কমে যাবে, কনসেন্ট্রেশন কমে যাবে। পরীক্ষা আসতে পারে যে H2S হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড একসাথে করায় এই যে সালফারের সালফারের যে আয়নটা আছে, সালফাইড আয়নটা আছে, সালফাইড আয়নের ঘনমাত্রা কেন কমে যায়? তো এটা ব্যাখ্যা করতে হবে কমন আয়ন ইফেক্ট। দেখো কমন আয়নের ফলে এর উপরে ইফেক্ট করছে, এটাকে বলবো আমরা কমন আয়ন ইফেক্টের কারণে সালফারের উপর আয়নের ঘনমাত্রাটা কী হয়েছে, কমে গেছে। এবার আরেকটা দেই, NH4OH, এটা কি, এটা দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার। এটাকে ভাঙলে কী লেখা যায়, NH4 একা একটা জিনিস, NH4+OH-। কীভাবে ভাঙতে হয় সেটা তো ভালোভাবে জানো, না জানলে সমস্যা নেই। দেখো এটা NH4 একটা আলাদা মূলক, OH আলাদা একটা মূলক, আলাদা আলাদাভাবে লিখছি। আর এখানে মনে করো একটা লবণ আছে NH4Cl, NH4Cl কেমন শক্তিশালী, NH4Cl কেমন শক্তিশালী সল্ট, অল্প আগে লিখে দিলাম NH4+, ক্লোরিন মাইনাস। তো এখন এখানে কী হবে, এটা যদি মিক্সার হয় দ্রবণের ঘনমাত্রা কোন দিকে যাবে, এই যে কমন আয়ন, এই দেখো কমন আয়ন, কমন আয়নের ফলে কী হবে, এইটার সাথে বিক্রিয়া করে এদিকে যাবে, এইটা কিন্তু যাবে না, এটা কিন্তু যাবে না, কারণ কি এটা তো একমুখীভাবে দেওয়া আছে, এটা তো একমুখীভাবে দেওয়া আছে, এটা তো পিছনে এটার সাথে এটা বিক্রি করে পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ আছে কার এইটার। এই কারণে এই যে অ্যামোনিয়া এখান থেকে আরও অ্যামোনিয়াম নেবে, অ্যামোনিয়াম নিয়ে এটার সাথে বিক্রি করে পিছনের দিকে যাবে, এক পর্যায়ে এটার ঘনমাত্রা কনসেন্ট্রেশন কমে যাবে, OH মাইনাসের ঘনমাত্রা আস্তে 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 কী হয়ে যাবে, কমে যাবে, কমে যাবে। এখন আমরা একটা অঙ্ক করি, চলো একটা না কয়েকটা অঙ্ক করবো। ম্যাথ, H+-এর ঘনমাত্রা নির্ণয় করো। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, H+ আয়নের ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট মানেই কিন্তু ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট মানেই ঘনমাত্রা, ঘনমাত্রা নির্ণয় করো যেখানে
একটি মিশ্রিত দ্রবণের HCN হাইড্রোজেন সায়ানাইড। এখানে লিখে দেওয়া আছে এর ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার, আর এখানে একটা মান দেওয়া আছে Ka। এটা কি সেটা আস্তে আস্তে বুঝবা। 10 ইনভার্স মনে করো 12 এরকম দেওয়া আছে, এবং KCN এর ঘনমাত্রা দেওয়া আছে 1 মোলার। এভাবে মোলারও দেওয়া থাকতে পারে, বা মোলারের আরেকটা একক আছে কি মোল পার লিটার। তো আমাদের H প্লাসের ঘনমাত্রাটা নির্ণয় করতে হবে। তো চলো শুরু করি। একটা অঙ্ক করলে বাদ বাকিগুলো তোমরা নিজে থেকে পেরে যাবা। অঙ্কটা একটু বড় আছে, অতটা সহজ না। সলভ। তো প্রথমে আমার কাজ হচ্ছে কি, তো অঙ্কটা বুঝতে হবে, প্রথমে অঙ্কটা বুঝতে হবে। দেখো একটি মিশ্রিত দ্রবণের, এখানে কয়েক মিশ্রিত বলছে, তার মানে দুটা জিনিস আছে, একটা এই যৌগটা আছে, একটা এই যৌগটা আছে। এই যে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে কি আছে, একটা HCN আছে আর কি KCN আছে। তো একই রকমভাবে আমাদের ভাঙতে হবে, এটা কি দুর্বল আর এটা কি সবল। এবার ভেঙে ভেঙে লিখতে হবে, তার মধ্যে দেখতে হবে এর মধ্যে কমন কি আছে, H প্লাস CN মাইনাস, এখানে H প্লাস CN মাইনাস। তো এই যে কমন ব্যাপারটা আছে, এই কমন ব্যাপারটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তারপর আস্তে 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 কী হয়ে যাবে, এই পাশে চলে আসবে, এই ঘনমাত্রা যাবে বেশি, এই H প্লাসের ঘনমাত্রা কমে যাবে, H প্লাসের ঘনমাত্রা কী যাবে, কমে যাবে। ওই H প্লাসের ঘনমাত্রা কতটুকু কমে গেছে, ওই H প্লাসের ঘনমাত্রাটা আমাদের নির্ণয় করতে হবে। এখন চলো শুরু করি। প্রথমে আমরা লিখব দুর্বলটা লিখি HCN এভাবে লিখলাম, এইভাবে লিখে H প্লাস CN মাইনাস, এটাই ভাষা লিখলাম। এখন এই পাশে এই সাইডে এইটা লিখি, এই যে KCN একমুখীভাবে হবে K প্লাস CN মাইনাস, এখন দেখো এইটার ক্ষেত্রে প্রথমে আমরা করি ইনিশিয়াল টাইম, একদম বিক্রিয়া যখন শুরু হয় নাই, KCN, এই যে KCN এর ঘনমাত্রা কত ছিল 1, একদম বিক্রিয়া যখন শুরু হয় না, ইনিশিয়াল টাইম একদম শুরুর দিকে, কোনো কিছু শুরু হয় না, এখন শুরু হয় নাই। তো এটা যদি 1 হয়, এখনও শুরু হয় নাই, মানে কি এখানেও 0 এখানেও 0, এখন এই দুটো এখনও উৎপন্ন হয় নাই। যখন বিক্রিয়াটা শুরু হয়েছে, ইকুইলিব্রিয়ামে চলে গেছে, এপাশে ওপাশে, মানে বিক্রিয়াটা শুরু হয়েছে একটা টাইমের পর, এটা একটা সার্টেন টাইমের পর, তো এটা আস্তে আস্তে ভেঙে এটা হয়েছে। তার মানে এটা এক পর্যায়ে 0 হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কারণ কি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, মানে কি এটা স্ট্রং না, স্ট্রং মানে কি সম্পূর্ণভাবে ভেঙে যাবে, এই পাশে একদম 0 হয়ে যাবে, আর এ পাশে মনে করে যে 1 করে যাবে, এপাশে 1 এপাশে 1, এই যে মানটা আছে এটা এখানে 1 যাবে, এখানে 1 যাবে, বুঝা গেল। এটা 1 মোলার উৎপন্ন করবে, এটা 1 মোলার উৎপন্ন করবে, এভাবে লিখতে হবে। তো এটার ক্ষেত্রে দেখো একদম শুরুর দিকে, মনে করো একদম শুরুর দিকে এর ঘনমাত্রা মনে করেছিল ইনিশিয়াল টাইমে, একদম ইনিশিয়াল টাইমে ধরে নিলাম, ধরে নিলাম এর ঘনমাত্রা ছিল C মানে কনসেন্ট্রেশন, ধরে নিলাম C। তো এখানে ঘনমাত্রা মনে করেছিল C, এই মানটা দিলেও হইতো, আচ্ছা এটা দেই, এর ঘনমাত্রা ছিল 0.2, একদম শুরুর দিকে এর ঘনমাত্রা 0.2, এটা এখনও বিক্রিয়া করেনি, এখানেও 0 এখানেও 0। তো একটা ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়ামে পাশে যাওয়া করার পর একটা ইকুইলিব্রিয়াম টাইমে, একটা সার্টেন টাইম পর দেখা যাবে কি এটা আস্তে আস্তে ভাঙা শুরু করবে, ভেঙে এই দিকে যাবে। তো এখানে মনে রাখতে হবে 1 মোল থেকে, আমাদের একটা পড়া ছিল বিয়োজন ধ্রুবক, 1 মোল থেকে ভাঙে, 1 মোল থেকে ভাঙলে এটাকে আমরা ধরতাম আলফা, 1 মোল থেকে ভাঙে আলফা। তো ধরো এখানে দাও 1 মোল থেকে যদি ভাঙে আলফা পরিমাণ, 0.2 মোল থেকে ভাঙবে কত, 0.2 ইন্টু আলফা, 0.2 আলফা। 1 মোল থেকে আলফা পরিমাণ ভাঙলে 0.2 মোল থেকে কী ভাঙবে, 0.2 আলফা, এতটুকু কী যাবে, ভেঙে যাবে, আবার বলি 1 মোল থেকে ভাঙে আলফা পরিমাণ, 0.2 থেকে ভাঙবে কি 0.2 আলফা, 1 মোল থেকে ভাঙে আলফা পরিমাণ, 0.2 থেকে 0.2 আলফা। ওকে, তো এখানে অবশিষ্ট কতটুকু থাকবে, এটুক তো ভাঙছে, তো অবশিষ্ট থাকবে এখানে যতটুকু ছিল আর এখানে যতটুকু ভাঙছে, মানে এখান থেকে এটা বাদ দিতে হবে, 0.2 থেকে এটা বাদ দিতে হবে, এটা ভেঙে গেছে, আর আগে ছিল এতটুকু, আর একটু ভেঙে গেছে,
এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম টাইমের পর, একটা সার্টেন টাইম পর, ইকুইলিব্রিয়াম টাইম পর 0.2 মাইনাস 0.2 আলফা, 0.2 আলফা। তো এইটা হচ্ছে ভাঙনের পরিমাণ, এটা ভাঙনের পরিমাণ। এই এতটুকু ভেঙে 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 এই এইচ প্লাস তৈরি করবে 0.2 আলফা, এখানেও তৈরি করবে কি 0.2 আলফা, 0.2 আলফা। এই সামনে কিছু নাই মানে 1 আছে, সামনে 1 গুণ, সামনে কিছু নাই মানে 1 গুণ, ঠিক আছে? ওকে, বোঝা গেল? একটু বোঝা গেল? 1টা না লিখলে হয়, 1টা না লিখলে হয়। এই যে একটু ভেঙে এখানেও গেছে যতটুকু, ওখানেও গেছে ততটুকু, কারণ এখানে 1 এখানে 1, এই যে 1 1 করে গুণ করে দিয়েছিলাম, একই কথা। এখন কথা হচ্ছে এইচ প্লাসের ঘনমাত্রা আমাদের নির্ণয় করতে হবে। এই যে এইচ প্লাসের ঘনমাত্রা, এই যে এইচ প্লাসের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। দেখো এটার মান দেওয়া আছে, কিন্তু আলফার মান কিন্তু আমরা জানি না, আলফার মানটা আমাদের বসাইতে হবে। আলফার মানটা কিন্তু আমরা জানি না, আলফার মানটা কোনোভাবে বের করে যদি আলফার মানটা বসাই, তার মানে কি এইচ প্লাসের ঘনমাত্রা আমরা পেয়ে গেলাম, এইচ প্লাসের ঘনমাত্রা পেয়ে গেলাম। একটু বোঝা গেছে কিনা একটু কমেন্ট করে জানাও, এতটুকু বোঝা গেছে কিনা। এতটুকু হচ্ছে মেইন পার্ট। এখন চতুর্থ অধ্যায় অর্থাৎ ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অধ্যায়ে আমরা কেপিকেসি পড়ছিলাম। যে কে বলে একটা কথা আছে, কনস্ট্যান্ট, বিক্রিয়ার কনস্ট্যান্ট। এটা যেহেতু অ্যাসিড জাতীয় জিনিস পড়তেছি, আমরা বলবো কে এ, মানে অ্যাসিডের কনস্ট্যান্ট, মানে অ্যাসিডের ধ্রুবক। তো আমরা উপরে লিখব, এটার ক্ষেত্রে কিন্তু দুর্বলটার ক্ষেত্রে উপরে লিখব উৎপাদের ঘনমাত্রা, উপরে লিখব কি উৎপাদের ঘনমাত্রা, নিচে কি বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদের ঘনমাত্রা কত? ওই যে উপরে দেখো কে এ দিয়ে এরকম একটা ভাগ চিহ্ন দিয়ে উপরে লিখবো এই যে উৎপাদ, এই আরো এই পাশটাকে বলে উৎপাদ, এই পাশটাকে বলে আমরা বিক্রিয়ক। উৎপাদের ঘনমাত্রাগুলো লিখবো। উৎপাদ কী কী আছে? এইচ প্লাস আছে ইন্টু সিএন মাইনাস আছে। উৎপাদের ঘনমাত্রা গুণফল লিখবো। আর নিচে লিখবো বিক্রিয়ক, শুরুর দিকে HCN। ওকে, তো এখন কে এর মান দেওয়া আছে, দেখো কে এর মান দেওয়া আছে 4 গুণন 10 ইনভার্স 12, 4 গুণন 10 ইনভার্স 12। আমাদের টার্গেট কিন্তু এই যে আলফা বের করবো, তো এটা মান বসাইলাম। এইচ প্লাসের ঘনমাত্রা কত? এইচ প্লাসের ঘনমাত্রা, এইচ প্লাসের ঘনমাত্রা আছে এই যে দেখো 0.2 আলফা, 0.2 আলফা, 0.2 আলফা। 0.2 আলফা শুধু লিখলে হবে না, এই যে 0.2 দেখো এটা কিন্তু, আচ্ছা 0.2 আলফা, দেখো 0.2 আলফা লিখলাম, এই যে গুণন চিহ্ন আছে, গুণন চিহ্ন দিলাম। ওকে, তো 0.2 আলফা, 0.2 আলফা। সিএন মাইনাসের ঘনমাত্রা কত? সিএন মাইনাসের ঘনমাত্রা হচ্ছে 0.2 আলফা, 0.2 আলফা। কিন্তু এখানে সিএন মাইনাস কিন্তু কমন, এখানেও সিএন মাইনাস আছে, এখানেও সিএন মাইনাস আছে। তো এখানে 0.2 আলফা আছে, এখানে 1 আছে, তার মানে এইটা যোগ সহ লিখতে হবে। 0.2 আলফা প্লাস 1, 0.2 আলফা প্লাস 1, এই যে এখানকার 1, এখানে সিএন এর 0.2, এখানে সিএন এর 1, এদেরও যোগ করলাম। নিচে HCN, HCN এর কত? এই যে HCN এর কত? এই যে এটা পুরাটা, HCN এর এই পুরাটা 0.2 মাইনাস 0.2 মাইনাস 0.2 আলফা, 0.2 মাইনাস 0.2 আলফা, এটা পুরাটাই HCN এর। বোঝা গেল? বোঝা গেল? এখন সব কিছু দেখো, এখন আলফার মানটা আমরা কীভাবে নির্ণয় করবো? তো এটার মান যেটা আছে সেটাই 4 গুণন 10 ইনভার্স 12, 4 গুণন 10 ইনভার্স 12। এখন ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করার আগে সব থেকে যেটা সহজ উপায়, আচ্ছা এটা থেকে কী কমন যায়? এটা থেকে কী কমন যায়? 0.2 কমন যায়। 0.2 যদি কমন নেই, দেখা যায় 0.2 কমন নিলে 1 মাইনাস আলফা, আর উপরে কী থাকে? 0.2 আলফা ইন্টু 0.2 আলফা প্লাস 1, যেরকম আছে সেরকমই লিখলাম। এখন দেখো এটার ক্যালকুলেশনটা একটু সহজভাবে বুঝাই। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই টপিকের এই জায়গাটা ইম্পর্টেন্ট। 1 মাইনাস আলফা, নিচে ভাগ আছে কি 1 মাইনাস আলফা। আলফা মানে কি? ভেঙে যাওয়ার পরিমাণ, এক মোল থেকে ভেঙে যাওয়ার পরিমাণ। তো দুর্বল, এই যে দুর্বলদের ক্ষেত্রে সর্বোচ্চ 5% ভাঙে, সর্বোচ্চ কত ভাঙে? 5% ভাঙে, 5%। 5% মানে কি? 5 ভাগ 100, 0.05, 0.05, 5%। সর্বোচ্চ যদি ভাঙে 5%, সেজন্য সর্বোচ্চটার মানটা আমরা দেখলাম 0.05। তার মানে এই যে এইখানে আলফার মানটা সর্বোচ্চ, মানে এটা আলফার মান সর্বোচ্চ 5% হতে পারে। তো আলফার মানটা সর্বোচ্চ কত হতে পারে? 0.05, সর্বোচ্চ যদি হয় 0.05। দেখো 1 থেকে 0.05 যদি বাদ দেই, ওই 1-এর কাছাকাছি মানটা আসে। দেখো 1 থেকে 0.05 ছোট্ট একটা মান বাদ দেওয়া মানে কি? ওই কাছাকাছি মান।
তার মানে এই যে এটাকে যদি আমি একদম নেগলেক্টও করি, নেগলেক্ট মানে কি, এটাকে যদি হিসাবে নাও ধরি, এটাকে যদি আমরা হিসাবে নাও ধরি, এটাকে যদি আমরা হিসাবে নাও ধরি, তাও কিন্তু ক্যালকুলেশনে খুব একটা ঝামেলা হবে না। অল্প কয়েকটা দশমিক কয়েক ঘর পর সংখ্যা তো, মানে হিসাবে ক্যালকুলেশন অত গোলমাল মানে গোলমাল হবে না। তার মানে এই মানটাকে নেগলেক্ট করা যায়, ক্যালকুলেশন সহজ করার জন্য এই মানটাকে কী করা যায়, নেগলেক্ট করা যায়। কারণ এই মানটা খুবই ছোটো, সর্বোচ্চ হলে 50.05 হতে পারে। তো এই মানটাকে বাদ, এই মানটা বাদ, তার মানে এই মানটা শুধু 1 ধরবো। এবার এই জায়গায় দেখো, এই জায়গার আলফার ক্ষেত্রে দেখো, এই জায়গার এটা কিন্তু নেগলেক্ট, এটা কিন্তু নেগলেক্ট। এই জায়গার আলফার ক্ষেত্রে দেখো এখানে 0.2, এই জায়গায় যদি আলফা বসাই আবার 0.05, দেখো 0.2 আর 0.05 গুণ করলে একদম জিরোর কাছাকাছি মান আসে। 0.2 0.05 যদি এখানে বলছি জিরোর কাছাকাছি আসে, তার মানে এই মানটাও কত, জিরোর কাছাকাছি আসে। তার মানে এই মানটাকে আমরা ক্যালকুলেশন সহজের জন্য এটাকে আমরা জিরো ধরবো, এটাকে কী ধরবো আমরা, জিরো ধরবো। এখন ক্যালকুলেশন যদি করি, এখানে কত আছে 4 গুণন 10 ইনভার্স 12, এই দেখো এই নিচে 0.2 উপরে 0.2 কাটা, উপরে কি থাকে আলফা, এটা তো জিরো ধরলাম কারণ খুবই ছোটো, এই যে শুধু 1 থাকে, এখানে শুধু 1 থাকে। নিচে এটা তো কাটা গেছে, নিচেও শুধু 1 থাকে, নিচেও শুধু, কারণ এটা নেগলেক্ট করছি, নিচেও শুধু 1, নিচে শুধু 1। দেখো আলফার মানটা আমরা বের করলাম 4 গুণন 10 ইনভার্স 12, আলফার মান 4 গুণন 10 ইনভার্স 12, এইটা হচ্ছে আমাদের আলফার মান। আমাদের টার্গেট কী ছিল, এইচ প্লাসের ঘনমাত্রা, এই যে এইচ প্লাসের ঘনমাত্রা। এইচ প্লাসের ঘনমাত্রার জন্য 0.2 মান লাগবে, এই আলফার মানটা যে এখান থেকে যদি বসাই, সুতরাং এইচ প্লাসের ঘনমাত্রা 0.2 গুণন আলফার মানটা বসিয়ে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এইচ প্লাসের ঘনমাত্রা, এইচ প্লাসের ঘনমাত্রা। এখানে বোঝার ব্যাপারটা ছিল যে এই যে নেগলেক্ট করার ব্যাপারটা, নেগলেক্ট করার ব্যাপারটা, এটাকে আমরা জিরো ধরছি, এটাকে একদম নেগলেক্ট করে বাদ দিয়ে দিছি। তো উপর নিচে নেগলেক্ট করার ব্যাপারটা খুবই সেন্সিটিভভাবে তোমাকে ধরে করতে হবে। তো চলো এবার আরেকটা করি, এবার খারের ক্ষেত্রে করি, খার। অঙ্কটা কথায় না দিয়ে আমি এবার একটু শর্টকাট করে লিখি, ম্যাথ ওএস মাইনাসের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। ওএস মাইনাসের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। যেখানে একটা দ্রবণ দেওয়া আছে, একটা দ্রবণ দেওয়া আছে, এরকম একটা দ্রবণ দেওয়া আছে, তো দ্রবণে ওএস মাইনাস মানে কি, এবার অবশ্যই খার ব্যাপারটা থাকবে। ওএস মাইনাস এবার মনে করে দেওয়া আছে NH4 ওএস দেওয়া আছে, NH4 ওএস, NH4 ওএস দেওয়া আছে, যেটা ঘনমাত্রা আছে 0.4 মোলার, 0.4 মোলার। আর এর একটা কেবি দেওয়া আছে, NH4 এর একটা কেবির মান দেওয়া আছে, মনে করো 2 গুণন 10 ইনভার্স 10, এর একটা কেবির মান দেওয়া আছে। পাত্রটা একটু বড় করি। আর এখানে আরেকটা কেমিক্যাল দেওয়া আছে NH4Cl, NH4Cl দেওয়া আছে, এটা আছে 0.1 মোলার, 0.1 মোলার দেওয়া আছে। এখন এই দুটোর মধ্যে আমাদের ওএস মাইনাসের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তো চলো শুরু করি, শুরু করি সলভ। তো প্রথমে আমাদের দেখতে হবে কেমিক্যালগুলো লিখতে হবে। তো NH4OS এটা কি দুর্বল না শক্তিশালী, এটা তো দুর্বল। NH4OS, এটাকে যদি আমি ভেঙে লিখি এভাবে লেখা যায় NH4 প্লাস OS মাইনাস। আরেকটা কি আছে NH4Cl, স্ট্রংটাই পাশে NH4Cl, এটা আছে স্ট্রং। স্ট্রংটা একমুখী তীক্ষ্ণ দিয়ে দেখাইতে হবে, স্ট্রং সম্পূর্ণভাবে ভেঙে গেছে, NH4 প্লাস Cl মাইনাস। স্ট্রংয়ের ক্ষেত্রে প্রথমে আমরা স্ট্রংয়ের ক্ষেত্রে কাজ করি। একদম ইনিশিয়াল টাইমে কী ছিল, স্ট্রং 0.1 মোলার ছিল, 0.1 মোলার ছিল, আর এ পাশে ছিল 0, এ পাশে 0, মানে এখনও বিক্রিয়া শুরু হয়নি। একটা সার্টেন টাইম ইকুইলিব্রিয়াম যখন হয়, এ পাশে ওপাশে যাতায়াত করার পর একদম সাম্যাবস্থা যখন হয়, এটা হয়ে যায় 0, কারণ একদম সম্পূর্ণভাবে ভেঙে যাবে। আর এ পাশে এটা 0.1, এটা কত 0.1। এবার এটার ক্ষেত্রে এটা যেহেতু দুর্বল, এটা তো সম্পূর্ণভাবে একদম 0 হয়ে ভেঙে যাবে না, এ পাশে 0, পাশে এইভাবে লেখা যায় না, কারণ এ পাশে একটু অবশিষ্ট থাকবেই, সম্পূর্ণ ভাঙে না যেহেতু। যাই হোক, ইনিশিয়াল টাইমে কী ছিল, ইনিশিয়াল টাইমে এর ঘনমাত্রা কত ছিল 0.4। আচ্ছা আমি এভাবে একটু করাই, আগের মতো না, ধরে নিলাম এটা C, 0.4-এর বদল ধরে নিলাম C, পরে বসাবো। C হলে এটা কত 0, এটা কত 0। একদম ইকুইলিব্রিয়াম টাইম, একটা ইকুইলিব্রিয়াম টাইম, 1 মোল থেকে ভাঙে আলফা পরিমাণ,
সি মোল থেকে ভাঙবে সি আলফা পরিমাণ। তো অবশিষ্ট কী থাকবে, এটা থেকে এটা বাদ দিতে হবে, সি মাইনাস সি আলফা, সি মাইনাস সি আলফা। তো এটা হচ্ছে ভাঙছে, সি মাইনাস এটা ভাগ না সি আলফা, এটা ভাঙছে। তো এখানে লিখবো আমরা সি আলফা, এখানে লিখবো আমরা কি সি আলফা। এখানে সামনে 1 আছে জন্য 1 গুণ, এখানে 1 আছে জন্য 1 গুণ, 1টা না লিখলে হয়, তো 2 থাকতে 2 গুণ করতাম। এখন দেখো আমাদের কী নির্ণয় করতে, ওএস মাইনাসের ঘনমাত্রা। তো ওএস মাইনাসের ঘনমাত্রাটা, এই যে ওএস মাইনাসের ঘনমাত্রাটা আমাদের নির্ণয় করতে হবে। তো ওএস মাইনাসের ঘনমাত্রা নির্ণয় করতে সি আলফা লাগবে, সি এর মান লাগবে, আলফার মান লাগবে। সি এর মানটা তো এই যে ধরছি এটা 0.4, এখানে তো 0.4 হবে। আলফার মানটা যদি কোনোভাবে বের করে মান ক্যালকুলেশন করলে ওএস মাইনাসের ঘনমাত্রা বের হয়। এখন আমরা লিখবো এই যে আলফার মানটা বের করবো, এবার লিখবো আমরা কে, আবার এই যে কে, এবার কিন্তু বি লিখবো। আগে লিখছিলাম এ, অ্যাসিড ছিল জন্য এ, এবার বেজ এগুলো কিন্তু ক্ষার, এজন্য আমরা বি লিখবো। সব আগের মতো, উপরে এগুলোর ঘনমাত্রা, এটা ঘনমাত্রা, এটা ঘনমাত্রা, এটার ঘনমাত্রা হচ্ছে সি আলফা, সরি আমি পুরাটা একবার লিখি, NH4 প্লাস OS মাইনাস NH4 OS। কেবির মান দেওয়া আছে 2 গুণন 10 ইনভার্স 10। NH4 প্লাসের মান কত, NH4 প্লাসের মান এই যে সি আলফা, এটা কিন্তু কমন, NH4 প্লাস কিন্তু কমন, এখানেও আছে এখানেও আছে, এখানে আছে সি আলফা, এখানে আছে কত 0.1 আলফা, এখানে আছে সি আলফা, এখানে আছে 0.1, এটা যোগ দিতে হবে। NH4টা এই যে এটা টোটালটা, আর ওএসের কত হবে, ওএসেরটা হচ্ছে শুধু সি আলফা, সি আলফা, আর এখানে নিচে কত সি মাইনাস সি আলফা, সি মাইনাস সি আলফা, সি মাইনাস সি আলফা। এখানে যদি আমি কমন নেই কী যাবে, সি যদি কমন নেই, সি যদি কমন নেই 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা। তো আলফা কী হবে, আলফা সর্বোচ্চ কত 5%, মানে 0.05, এর মানটা বসালে এই মানটা কী করা যায়, নেগলেক্ট করা যায়, আলফার মানটা কী করা যায়, নেগলেক্ট করা যায়। আর এই যে সি মানে কনসেন্ট্রেশন, এই যে 0.4, দেখো 0.4 ধরছিলাম, আর সাথে আবার আলফা গুণ করলে এই মানটা একদম 0 ধরা যায়, এই মানটা কত ধরা যায়, 0 ধরা যায়, 0 কাছাকাছি। তো এখানে কী কী অবশিষ্ট থাকে, 2 গুণন 10 ইনভার্স 10, এটা তো 0 হয়ে গেল, এখানে শুধু আছে 0.1, এর পাশে আছে সি আলফা, সি আলফা, আচ্ছা সি আর সি কাটা যায়, উপর নিচে সি কাটা যায়, এখানে আলফা থাকে, এত এটা আলফা, আর নিচে কত থাকে, নিচে কিছু নেই মানে 1 আছে। তো এখানে আলফা সমান সমান কী লেখা যায়, এটা যদি পাশে যায় ভাগ হয়ে যাবে, 2 গুণন 10 ইনভার্স 10, আর 0.1টা ভাগ হয়ে যাবে। ক্যালকুলেশন করে যত বের হবে তত ক্যালকুলেশন করে যত বের হবে ততটুকু ভেঙে গেছে। ওকে, একটু ক্যালকুলেশন বেড়ে গেছে, এই যে 0.2 পাশে বার করলে কি ভাগ হয়ে যায়, পরে লিখছি। তো এই যে এইখানে আমাদের ওএস মাইনাসের ঘনমাত্রা নির্ণয় করতে হবে, ওএস মাইনাসের ঘনমাত্রাটা নির্ণয় করতে হবে। তো ওএস মাইনাস এই যে ওএস মাইনাস সি এর মানটা তো আমরা 0.4 ধরছি, আলফার মানটা এখান থেকে বসিয়ে দিয়ে সুন্দরভাবে নিচে লিখতে হবে। সুতরাং ওএস মাইনাসের ঘনমাত্রা এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো এটাই ছিল মূলত আমাদের আজকে সময়ায়ন প্রভাবের কারণে এস প্লাস এবং ওএস মাইনাসের ঘনমাত্রা নির্ণয়ের টেকনিক। একটা হোমওয়ার্ক দেই, আচ্ছা আরেকটা করি, হোমওয়ার্ক না আরেকটা করি। এস প্লাসের ঘনমাত্রা নির্ণয় করব, এস প্লাসের ঘনমাত্রা নির্ণয় করব, যেখানে CH3 COOH আছে, CH3 COOH আছে। তো এর মানটা দেওয়া আছে 0.2, আগের মতোই সহজ দেয়, 0.2 মোলার দেওয়া আছে। আর কে এর মান, এটা কিন্তু অ্যাসিড, কে এর মান দেওয়া আছে 4 গুণন 10 ইনভার্স 12 ধরলাম। আর একটা জিনিস দেওয়া আছে CH3 COONA, এটার মান দেওয়া আছে 0.1 মোল পার লিটার বা মোলার একই কথা। তো এটা আমাদের পিএস নির্ণয় করতে বলছে, এবং পিএস নির্ণয় এবং এইচ প্লাসের ঘনমাত্রা এবং পিএস নির্ণয় করতে বলছে। প্রথম আমরা এইচ প্লাসের ঘনমাত্রা নির্ণয় করবো, তারপর পিএস নির্ণয় করবো পরে। সলভ, SOLVE সলভ। আগে দুর্বলটা লেগে, এটা দুর্বল, CH3 COOH, এটাকে ভাঙলে এভাবে লেখা যায় CH3 COO মাইনাস S প্লাস। আর এটাকে যদি লিখি আমরা CH3 COONA, এটা যেহেতু এনে যুক্ত আছে, এটা কিন্তু স্ট্রং হয়, এটা কিন্তু স্ট্রং, এটা যদিও লিখে দিইনি তখন
CH3 COO মাইনাস Na প্লাস। কোনটা স্ট্রং কোনটা উইক যেটা লিখে দিছি ওগুলোর বাইরেও থাকতে পারে, একটু দেখে নিও, পড়ে নিও, লাগবে না অতটুকু পড়লে হবে, ম্যাথ সলভ করতেই হবে। আচ্ছা, স্ট্রং এটা কত ছিল 0.1 ছিল ইনিশিয়াল টাইমে, 0.1 ছিল, এটা কত 0, এটা কত 0, একদম একটা ইকুইলিব্রিয়াম সার্টেন টাইমে এটা 0 হয়ে যায়, এটা 0.1 হয়ে যায়, এটা 0.1 হয়ে যায়। তো এইটা ইনিশিয়াল টাইমে কী ছিল, ইনিশিয়াল টাইমে এটা ছিল সি, এটা কত 0, এটা কত 0। ইকুইলিব্রিয়াম টাইমে কী ছিল, 1 মোল থেকে ভাঙে আলফা পরিমাণ, সি মোল থেকে সি আলফা, অবশিষ্ট থাকে সি মাইনাস সি আলফা। তো সি আলফা যাবে এখানে আর সি আলফা যাবে এখানে, এই এইচ প্লাসের ঘনমাত্রা আমাদের নির্ণয় করতে হবে। সি এর মান আমরা কি ধরছি, এখানে তো সি ধরছি, কিন্তু সি এর মান একটা ছিল 0.2 ছিল, 0.2 ছিল, 0.2 ছিল, আলফার মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো কে উপরে কিসের ঘনমাত্রা, CH3 COO মাইনাসের ঘনমাত্রা, CH3 COO মাইনাসের ঘনমাত্রা ইন্টু এইচ প্লাসের ঘনমাত্রা, নিচে কি CH3 COOH, CH3 COOH। তো এইখান থেকে ক্যালকুলেশন করে এটা করে আবার করে নেগলেক্ট করে আলফার মানটা আমাদের কী করতে হবে, বের করতে হবে। ওই আলফার মানটা আমাদের এইখানে বসে এইচ প্লাসের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। সুতরাং বলতে হবে এইচ প্লাসের ঘনমাত্রা এই যে 0.2 গুণন ওই যে আলফার মানটা ক্যালকুলেশন করে একটা মান দেবে, এটা হচ্ছে এইচ প্লাসের ঘনমাত্রা এত মোলার। বোঝা গেল, একটু বোঝা গেল। এখন বলছে যে পিএইচ নির্ণয় করো। তো আমরা কি জানি পিএইচ সে সূত্র কি, ছোটো হাতের পি বড় হাতের এইচ, পি টু দেওয়ার পাওয়ার না কিন্তু ছোটো হাতের পি বড় হাতের এইচ, পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাসের ঘনমাত্রা, মাইনাস লগ এইচ প্লাসের ঘনমাত্রা। এই যে সুন্দরভাবে এইচ প্লাসের ঘনমাত্রা তো আমরা সামনের বার পাবো, মাইনাস লগ দিয়ে এইচ প্লাসের ঘনমাত্রা এই যে এখান থেকে এখানে বসা দেবো, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে পিএইচ, সেটা হচ্ছে পিএইচ। পিএইচ মান দেখে এটা অ্যাসিডিক নাকি ক্ষারীয়, কতটুকু অ্যাসিডিক কতটুকু ক্ষারীয় ওগুলো সব কিছু বোঝা যায়। যাই হোক এটা পিএইচ মান, হ্যাঁ পিএইচ স্কেল দেখে তো তোমরা নির্ণয় করতে পারো যে অ্যাসিডটা তীব্র না মৃদু, নিজে থেকে নির্ণয় করতে পারবে। মূলত আজকের টপিক এতটুকুই ছিল যে আমাদের কীভাবে সময়ায়ন প্রভাবের ফলে এইচ প্লাস ওএস মাইনাস বা যে কোনো আয়নের ঘনমাত্রা কমে যায়, কেন কমে যায়, ওই যে কমন আয়ন ইফেক্ট। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। আর তোমাদের আবার বলি, যে কোনো অধ্যায়ে যে কোনো টপিকের ভিডিও পাতে টপিকের নাম লিখে রূপন কেমিস্ট্রি সার্চ করলে পেয়ে যাবা। আর 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 কিছু না, একটা হোমওয়ার্ক দেই, হোমওয়ার্ক। আচ্ছা, ধরো H2S আছে 0.2 মোল পার লিটার বা মোলার, এবং Ka এর মান দেওয়া আছে 2 গুণন 10 ইনভার্স, আচ্ছা একবারে লিখি 10 ইনভার্স 2/5, এটার মান দেওয়া আছে। কে এর মান 1 গুণন 10 ইনভার্স 5 বা শুধু 10 ইনভার্স 5। আর HCl এর মান দেওয়া আছে 0.2 মোলার। এখান থেকে আমাদের এইচ প্লাসের ঘনমাত্রাটা নির্ণয় করতে হবে, এইচ প্লাসের ঘনমাত্রা আমাদের নির্ণয় করতে হবে। একই রকম বরাবর সব সময়ের মতো একই কাজ। আচ্ছা আমি একটু প্রথম লাইনটা লিখে দিই, তারপর HClটা যদি আমি পাশে লিখি, HCl H প্লাস Cl মাইনাস, ইনিশিয়াল টাইমে কী হবে, এটা হচ্ছে 0.2, এটা 0, এটা 0, একটা ইকুইলিব্রিয়াম টাইমের পর কী হবে 0, 0.2, 0.2। এখন এটার ক্ষেত্রে কী হবে H2S, এটাকে আমরা ভাঙবো কীভাবে, এই যে 2H, দেখো 2টা H আছে মানে 2টা H, একটা S আছে মানে একটা S, এভাবে লিখলাম। এই যেখানে কিছু নেই মানে 1, এটা লিখবো, 2টা এটার উপর লিখবো, এটা হচ্ছে H প্লাস, এই 2টা S এর উপর হবে মানে কি 2 মাইনাস। তো এখন এটাকে যদি আমি ধরি সি ধরি, তো 1 মোল থেকে ভাঙবে আলফা, 2 মোল থেকে ভাঙবে কি সি আলফা, সি মাইনাস সি আলফা, ঠিক আছে, সি মাইনাস সি আলফা। ও আচ্ছা সরি, কী করছি না করছি, এটাকে যদি আমরা সি ধরি, এটা কত 0, এটা কত 0, কখন ইনিশিয়াল টাইমে, ইকুইলিব্রিয়াম টাইমে কী হবে 1 মোল থেকে ভাঙবে আলফা, সি মোল থেকে সি আলফা, সি মাইনাস সি আলফা। তো এখানে কত হবে সি আলফা
এখানে কত হবে সি আলফা, সি আলফা, সি আলফা। এখন এখানে হোমওয়ার্ক তোমাদের এটা হোমওয়ার্ক, তোমাদের এটা হোমওয়ার্ক। এখন এখান থেকে কিন্তু কে বি দেখো, কে বিটা আমি কীভাবে, কে এ কী লিখবো, উপরে কে এ, কে এ উপরে কী লিখবো, এস প্লাসের ঘনমাত্রা, এস প্লাসের ঘনমাত্রা। এখানে এস প্লাস কয়টা আছে, দুইটা আছে, এরকম দুইটা এস প্লাস লিখবো। আর এস এস টু মাইনাসের ঘনমাত্রা। তো এই দুইটা আছে, দুইটা এইভাবে না লিখে একবারে স্কোয়ার আকারে লেখা যায়। টু আছে মানে একবারে স্কোয়ার আকারে লেখা যায়। এটা এখানে নিচে কত এস টু এস, নিচে কত এস টু এস। তো এটা ঘনমাত্রা কত সি আলফা, এটা ঘনমাত্রা কত সি আলফা, এটা ঘনমাত্রা কত সি মানে সি আলফা। এভাবে কাটাকাটি করে মানে এটার কমন কোনটা, কমন এস প্লাস, কমনটা এস প্লাস, সি আলফা, সি আলফা ওখানে কত 0.2, 0.2 তার উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার, তারপর এস টু মাইনাস কত এস টু মাইনাস সি আলফা, আর নিচে কত সি মাইনাস সি আলফা। এটা হোমওয়ার্ক দিলাম, আমি তো নিজেই করে দিলাম। এখন এটা ক্যালকুলেশন করে আলফার মান বের করো। ওকে, এখন তোমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ, এই যে C00 কতটুকু ভাঙছে, এটা সামনের অধ্যায় এটা খুব ভালোভাবে বুঝে নেবা। এতটুকু হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক করে আমাকে একটু কমেন্ট করে যাও উত্তর ঠিকঠাক আছে কিনা। মানে দেখি কমেন্টের উপর ভিত্তি করে দেখবো যে আসলে যাদের উত্তরগুলো মিলবে তারা বুঝবো যে উত্তর ঠিক আছে, আর আমি কমেন্ট করে নিজে উত্তর দিব। ততক্ষণে পড়তে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের কথা বলবো না, বন্ধুদের শেয়ার করিও। আর কিছু না, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।